প্রিয় ছাত্রছাত্রী, ইংলিশ টিউটর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা ক্লাস 9-এ পড়ো তাদের অক্টোবর মাসের মিড ডে মিল দেওয়ার সময় যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেনগুলো দেওয়া হয়, সেই কোশ্চেনের ইংরেজি বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো ইংরেজি বিষয়ের যে প্রশ্নটা তোমাদের দিয়েছে বা দেওয়া হবে, সেখানে যে কোশ্চেনগুলো থাকবে তার সমস্ত উত্তর কিন্তু রাইটিং সহ এই ভিডিওতে তোমাদের রয়েছে। তাই তোমরা পুরো ভিডিওটা কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। সমস্ত উত্তর তোমরা সঠিকভাবে বুঝতে পেরে যাবে এবং সেগুলো তোমরা খাতায় লিখে নাম, রোল নাম্বার, সেকশান লিখে এবং ক্লাস লিখে তোমরা কি করবে, স্যারের কাছে জমা দেবে। তো দেখো, এটা আমরা ভিডিওটা শুরু করি। দেখো, লেখা রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো লেখা আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। মানে নিচে প্যাসেজটাকে ভালো করে পড়তে বলেছে এবং তার উত্তর দিতে বলেছে প্রশ্নের। তোমরা প্যাসেজটাকে একটু পড়ে তোমাদের মানেগুলো বলে দিয়ে তারপরে উত্তরে চলে যাব। দেখো কি বলেছে। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিং টু বি মিজারেবল। টম সবসময় সোমবারের সকালটা তার কাছে যেন কি হয়, দুঃখজনক লাগে। কারণটা কি না, মন্ডে বিগেন অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। কারণ সোমবার হওয়া মানে আবার একটা সপ্তাহের সেই ধীরে ধীরে স্কুলে যাওয়ার যন্ত্রণা ভোগ করতে হবে। মানে টম স্কুলে যেতে চায় না, তাই সোমবার হওয়া মানে আবার স্কুল শুরু হয়ে যাবে, তাই তার কাছে এটা একটা ভোগান্তির মতো মনে হয়। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছে। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। বর্তমানে সে ভাবছে যে সে যেন অসুস্থ হয়ে পড়ে। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। তাহলে তাকে স্কুলে না গিয়ে ঘরে থাকতে সে পারবে যদি অসুস্থ হয়ে যায়। তাই সে কোনো অজুহাত খুঁজছে বা অসুস্থতা খুঁজছে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি। সে তার দেহটাকে পরীক্ষা করলো উইথ হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। কিছু এলিমেন্ট মানে অসুস্থতা, রোগ খুঁজে পাওয়ার জন্য। সে তার দেহটাকে পুরো ভালোভাবে পর্যবেক্ষণ করলো যাতে কোনো রকম কোনো অসুস্থতা সে খুঁজে পায়। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাবল। সে ভাবলো যে সে মনে হয় খুঁজে পেয়ে গেছে পেটের যন্ত্রণার কোনো লক্ষণ। হি বিগেন টু গ্রো হোপফুল। সে খুব আশাবাদী হয়ে উঠল যখন সে দেখলো যে আমার পেটের যন্ত্রণাটা আশা লক্ষণ করে যাচ্ছে, আশা দেখতে পাচ্ছে, তখন সে খুব আশাবাদী হলো যে তাহলে তাকে আর স্কুল যেতে হবে না। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবেল। কিন্তু ধীরে ধীরেই সিমটমস লক্ষণগুলো ধীরে ধীরে কী হলো, ফিবেল মানে দুর্বল হতে লাগলো। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং পুরোপুরি চলে গেল। লক্ষণটা দুর্বল হয়ে চলে গেল কেন? কারণ সে জানে যে যদি সে তার বাড়ির যে বড় আছে, যে আন্ট পলি, তোমরা একটু পরে পড়লেই বুঝতে পারবে, যে আন্ট পলি আছে, তার কাছে যদি এই স্টোমাক ট্রাবলের কথা বলা হয় তখন কিন্তু সেটা তার ধোপে টিকবে না। তাই সে ধীরে ধীরে সেই লক্ষণটা চলে গেল এবং পুরোপুরি চলে গেল। টম থট ফার্দার। টম আবার ভাবলো যে আরও কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায় কিনা। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। হঠাৎ করে তার কিছু কী হলো না, সে খুঁজে পেল। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার উপরের পাটির একটা দাঁত লড়ছে বা আলগা হয়েছে। হি ফেল্ট লাকি। সে নিজেকে খুব ভাগ্যবান মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন। সে প্রায় গোঁগাতে যাচ্ছিল। হোয়েন ইট ওয়াকার্ড টু হিম। এটা তার কাছে যখন মনে হলো দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি আন্ট পলি জানতে পারে, সি উড শিওরলি পুল ইট আউট। যদি আন্ট পলি, তার কাকিমা পলি, যদি জানতে পারে যে তার দাঁতের উপরের পাটে একটা দাঁত লুজ হয়ে গেছে, তাহলে সে শিওরলি নিশ্চিতভাবে পুল ইট আউট, সে দাঁতটাকে কী করবে, ভেঙে দেবে। অ্যান্ড দ্যাট উড হার্ট। এবং তখন দাঁতটা ভাঙলে তখন টমের লাগবে। তাই টম কী করলো না, গোঁগাতে যেও যে আমার খুব যন্ত্রণা হচ্ছে, দাঁতে লাগছে, সে কিন্তু গোঁগাতে গেল না বা গোঙালো না। তারপর দেখো কী বলেছে। টম থট দ্যাট টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবলো এই দাঁতের প্রবলেমটাকে এখন বর্তমানে রিজার্ভ, সংরক্ষিত করে রাখি, যদি কোনো রকম কোনো আর বাহানা না পায় তখন এটাকেই কাজে লাগাবো। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর। টম একবার ডাক্তারের কাছে একটা কথা শুনেছিল, যেটা সে মনে রেখেছে। কী শুনেছিল? দ্যাট এ সার্টেন এলিমেন্ট, যে একটা নির্দিষ্ট কোনো অসুস্থতা, কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days। একটা পেশেন্টকে 3 দিন পর্যন্ত শুয়ে রাখতে পারে। অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, এবং তার একটা আঙুলও তাকে হারাতে হতে পারে। তাই টম ডাক্তারের কাছে একবার শুনেছিল যে কোনো একটা নির্দিষ্ট একটা রোগ
বা অসুস্থতা একটা পেশেন্টকে 3 দিন ধরে শুয়ে রাখতে পারে এবং তার একটা আঙুলও হারাতে হতে পারে। তো সেটাতে এখন মনে করছে। হি ইগারলি, তাই সে কী করছে, হি ইগারলি ডিউ হিজ শোর টো ফ্রম আন্ডার দ্য সিট, তাই সে তার শোর টো মানে যন্ত্রণা পাওয়া, আঘাতপ্রাপ্ত পাওয়া সেই পায়ের গোড়ালিটাকে সে বার করলো কোথা থেকে, তার বেডশিটের তলা থেকে বের করে হেল্ড ইট আপ ইন ফর ইন্সপেকশন, সেটাকে সে ভালো করে লক্ষ্য করলো। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে কিন্তু জানতো না যে পায়ের যন্ত্রণার যে লক্ষণগুলো বা পায়ের ব্যথা হওয়ার যে লক্ষণগুলো সেগুলো কিন্তু সে জানতো না। সে ভেবেছে ডাক্তার তো বলেছে যে কোনো একটা অসুস্থতা হলে 3 দিন শুয়ে থাকতে হবে, তাই সে ভাবছে এটাকেই সে কাজে লাগাবে। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স, এটা তার কাছে একটা সুযোগ, ভালো সুযোগ মনে হয়েছিল। টম ফেল টু গ্রোনিং, টম কী করছিল না, গোঙাতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার পাশে থাকা তার ভাই সিড, যার নাম সিড, সে কিন্তু তখনও ঘুমিয়েছিল। টম যখন দেখলো যে আমি গোঙাচ্ছি আমার ভাই উঠছে না, তখন সে কী করলো, টম গ্রোন্ড লাউডার, টম আরও জোরে গোঙাতে শুরু করলো। হি ফ্যান্সিড দ্যাট, সে এটা কল্পনা করে নিয়েছিল, দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন হিজ টো, যে তার টো বা পায়ের গোড়ালিতে যেন তার হচ্ছে কী হচ্ছে না, যন্ত্রণা অনুভূত হচ্ছে। তার যন্ত্রণা হয়নি, কিন্তু তবুও সে এটা মনে মনে কল্পনা করে নিয়েছে যে তার জন্য যন্ত্রণা শুরু হয়ে গেছে, এবং তাই সে জোরে জোরে আরও চিৎকার করতে আছে যাতে তার ভাই জেগে যায় এবং তার ভাই আন্ট পলিকে ডাকে, আন্ট পলি দেখে তাকে স্কুলে যেতে না বলে। তো কী হলো, নো রেসপন্স কাম ফ্রম সিড, যখন সে আরও জোরে গোঙালো তখন তার ভাই সিডের কাছে কোনো সে নো রেসপন্স, কোনো রকম কোনো সাড়া পেল না। টম দেন স্টার্টেড এ সাকসেশন অন গোনস, টম তখন পরপর ধরে আরও গোঙাতে লাগলো। হাউএভার সিড স্নোড অন, কিন্তু যাই হোক সিড স্নোড অন মানে নাক ডেকে ঘুমাচ্ছিল। সে এত গোঙাচ্ছে তবু সিড কী হচ্ছে, তার পাশে নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছে। তো এটা ছিল তোমাদের টেক্সট। এবার তোমাদের অ্যাক্টিভিটিগুলো তোমাদের এবারে দেখি, চলো উত্তর কী হয়। দেখো প্রথমে কি অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে। প্রথমে আছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য রাইট হ্যান্ড বক্স। ডান দিকে যে বাক্সগুলো আছে এগুলোতে তোমাদের যে বাক্যটা সত্য হবে তার কাছে টি লিখতে হবে, এবং যে বাক্যটা মিথ্যে হবে তার পাশে এফ লিখতে হবে। প্রোভাইড স্টেটমেন্ট ফর দ্য টেক্সট ইন সাপোর্টিভ আনসার, তুমি যে ওই বাক্যটাকে ট্রু সত্য বা টি লিখলে বা ফলস মিথ্যা বা এফ লিখলে, সেটা কেন লিখলে তার জন্য একটা টেক্সট থেকে সাপোর্টিং বাক্য তোমাকে লিখতে হবে। তো প্রথম বাক্যটা দেখো কী রয়েছে, মন্ডে মর্নিংস ওয়ার নেভার গুড ফর টম, সোমবারের সকালগুলো টমের জন্য কখনোই ভালো ছিল না। সত্যি কথা, সোমবার হলে তার মিজারেবল হয়ে যেত, তাহলে এটা সত্যি জিনিস যখন টি লিখব। লেখার পর সাপোর্ট স্টেটমেন্ট কী লিখব, টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল, যেটা বাক্যটা টেক্সটে প্রথমেই ছিল সেটাই লিখব, টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। এবং লেখার আগে সবসময় দুটো ইনভার্টেড কমা, ডবল ইনভার্টেড কমা, এবং সবের শেষেও ডবল ইনভার্টেড কমা দেবে। তারপরে দেখো কী বলেছে, তারপর দ্বিতীয়টা হচ্ছে যে টম সুন রিয়েলাইজ দ্যাট হি কুড নট কনভিন্স আন্ট পলি অফ হিজ স্টোমাক প্রবলেম। টম শীঘ্রই বুঝতে পেরে গেল দ্যাট হি কুড নট কনভিন্স, যে সে মানাতে পারবে না আন্ট পলিকে অফ হিজ স্টোমাক প্রবলেম, তার স্টোমাকে যে যন্ত্রণা বা সমস্যার ব্যাপারে যদি সে আন্ট পলিকে বলে, সে আন্ট পলি সেটা তার কথা শুনবে না, এটা টম বুঝতে পেরে গিয়েছিল। হ্যাঁ বুঝতে পেরেছিল, কারণ কি এখানে দেখো লেখায় রয়েছে, বলেছিলাম যে দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোল ওয়েন্ট ওয়ে, মানে কি তার সেই স্টোমাক পেনের যন্ত্রণা শীঘ্রই দুর্বল হলো এবং ধীরে ধীরে স্টোমাক পেনের যন্ত্রণাটা পুরোপুরি চলে গেল। তার মানে সে বুঝতে পেরে গেছিলো যে স্টোমাক পেনের কথা বললে আন্ট পলি বিশ্বাস করবে না, তার মানে তার ভাবনাটা ঠিক ছিল, তাহলে এটা কী হবে, ট্রু হবে, টি। সাপোজ স্টেটমেন্ট কী লিখবে, হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে। সাপোজ স্টেটমেন্ট তাহলে বুঝতে পেরেছো কী লিখতে হবে, যে যদিও তার লক্ষণগুলো ধীরে ধীরে দুর্বল হলো এবং পুরোপুরি চলে গেল, তার মানে সে বুঝতেই পেরে গেছিলো যে আন্ট পলি তার কথা বিশ্বাস করবে না, এটার দ্বারাই বোঝা যাচ্ছে, তাহলে এটা টি হবে। তা টি লিখেটা তোমরা এটা লিখে নেবে। এবার তিনেরটা দেখো কী বলেছে, টম ওয়াজ গ্রোনিং বিকজ হিজ টো ওয়াজ পেনিং, টম গোগাচ্ছিল কারণ তার টো মানে পায়ের পাতাটা তার কী হচ্ছিল, পায়ের গোড়ালিটা যন্ত্রণা হচ্ছিল। তার কি যন্ত্রণা হচ্ছিল আদৌ? না, যন্ত্রণা তো হয়নি, সে ফ্যান্সিয়েট করে নিয়েছিল, কল্পনা করে নিয়েছিল যে যন্ত্রণা হচ্ছে, সেটা ভেবে সে
কী হয়েছিল, গোঙাচ্ছিল, তার মানে সত্যিকার সে যন্ত্রণা হয়নি, তাহলে বাক্যটা ফলস আছে, তাহলে এটা এফ হবে। তাহলে এখানে সাবজেক্ট স্টেটমেন্ট কী লিখব, টম গ্রোন্ড লাউডার, টম জোরে জোরে গোঙাতে লাগলো। হি ফ্যান্সিড দ্যাট, সেটা কল্পনা করে নিয়েছিল যে, হি বিগেন টু ফিল পেন ইন দ্য টো, যে সে যেন তার পায়ের পাতাতে বা পায়ের গোড়ালিতে তার যন্ত্রণা অনুভব করছিল, সে তার পায়ের গোড়ালিতে কি না যন্ত্রণা অনুভব করছিল। তাহলে সেটা কল্পনা করে নিয়েছিল, কিন্তু তার যন্ত্রণা তো হয়নি, তার জন্য এটা ফলস হবে। তাহলে এটা ফলস হবে এবং এটা কী হবে না সাবজেক্ট স্টেটমেন্ট হবে। তাহলে সাবজেক্ট স্টেটমেন্ট আর ট্রু ফলসগুলো তোমরা এখান থেকে দেখে করে নাও। করে নেওয়ার পরে এবার চলে যাবো আমরা অ্যাক্টিভিটি 2-এ চলে যাব। দেখো অ্যাক্টিভিটি 2-এ কী বলেছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমনটা নির্দেশ দেবে তেমনটা করবে। প্রথম বাক্য কী লেখা রয়েছে, দেখো প্রথম বাক্যটা লেখা রয়েছে, সি উইল নেভার ফরগেট দ্য বিউটিফুল ম্যাজিক শো, সে কখনোই ভুলবে না সেই সুন্দর ম্যাজিক শোটা। চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে কি, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক বাক্য, আর এই বাক্যটা নেভার লেখা রয়েছে, নেভার মানে নেগেটিভ বা না সূচক বাক্য। তাই না সূচক বাক্য থেকে আমাদেরকে করতে হবে কিসে, হ্যাঁ সূচক বাক্যতে। তাহলে বাক্যটা লেখা রয়েছে যে সে কখনোই ভুলবে না এই সুন্দর ম্যাজিক শোটা। তাহলে এই বাক্যটাকে আমাকে হ্যাঁ সূচক করতে হবে, কিন্তু এর মানে কিন্তু পরিবর্তন হবে না, মানেটা কিন্তু অর্থটা একই থাকবে। তাহলে আমি এটা এরকম করি যে সে কখনোই ভুলবে না ম্যাজিক শোটা, তার মানে কি সে সবসময় মনে রাখবে, তার মানে সবসময় মনে রাখবে মানে কি সে কখনোই ভুলবে না, অর্থ ঠিক আছে। তাহলে আমরা এটাই করবো যে সে সবসময় মনে রাখবে এই সুন্দর ম্যাজিক শোটাকে। তাহলে সবসময় মনে রাখবে মানে কি ভুলবে না, তার মানে কি মানে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে গেল এবং মানেও অর্থ একই রয়ে গেল। তাহলে আমরা কী করবো, সেই যেটা বললাম যে সে সবসময় মনে রাখবে সুন্দর ম্যাজিক শোটা, তাহলে সেটাই লিখবো। সি উইল, টেন্স কিন্তু একই রাখতে হবে, সি উইল, যেমন উইল আছে আমরা উইল লিখবো। সি উইল অলওয়েজ রিমেম্বার, নেভারের জায়গায় পরিবর্তে অলওয়েজ করে দিলাম বিপরীত, ফরগেটের বিপরীত হচ্ছে রিমেম্বার, তাহলে ওই দুটো করে দিলেই হয়ে গেল। সি উইল অলওয়েজ রিমেম্বার দ্য বিউটিফুল ম্যাজিক শো, সে সবসময় স্মরণ রাখবে সুন্দর ম্যাজিক শোটা। তাহলে কখনোই ভুলবে না মানে কি সবসময় মনে রাখবে, তাহলে একই অর্থ হলো এবং অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক হইল, নেগেটিভ আর নেই। এবার দেখো দ্বিতীয় বাক্যটা কী বলেছে, হি টার্নড এভরি স্টোন, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স। এবার তোমাদের না সূচক বাক্যে করতে হবে, হ্যাঁ সূচক বাক্যে লেখা রয়েছে এটাকে না সূচক করতে হবে, কিন্তু অর্থ একই থাকবে। হি টার্নড এভরি স্টোন, সে প্রত্যেকটা পাথরকে উল্টাতে পারে, তাহলে উল্টাতে পারে প্রতিটা পাথর, তাহলে কি কোনো পাথরকে সে না উল্টে ছাড়ে না, কোনো পাথরকে সে না উল্টে ছাড়ে না মানে কি সে প্রতিটা পাথরকে উল্টায়, কোনো পাথরকে সে না উল্টিয়ে ছাড়ে না, তারপর নেগেটিভ হয়ে গেল। ছাড়ে না মানে কি তার প্রতিটা পাথর উল্টায়, তার মানে মানেটাও একই রয়ে গেল। তাহলে আমরা লিখব কি, সে কোনো পাথরকে ছাড়ে না, তাহলে হি লেফট, সে ছাড়ে নো কোনো স্টোন পাথরকে আনটার্নড না উল্টিয়ে, তাহলে হি লেফট নো স্টোন আনটার্ন, কোনো পাথরকে সে না লৌটিয়ে সে ছাড়ে না, তাহলে কী লিখব, হি লেফট নো স্টোন আনটার্নড, তাহলে মানে একই রয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। এবার দেখো কী বলছে, হাউ হ্যাপি আই অ্যাম, চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্যে করতে হবে, এটা দেওয়া রয়েছে কিসে, হাউ হ্যাপি আই অ্যামটা, এটা দেখো এক্সক্লেমেটরি বাক্য দেওয়া রয়েছে, এক্সক্লেমেশন সাইন রয়েছে, তার মানে এটা এক্সক্লেমেটরি বাক্যে রয়েছে, বিস্ময়সূচক বাক্য। তাহলে এই বাক্যটাকে আমাকে অ্যাসার্টিভ বিবৃতিমূলক বাক্যে নিয়ে যেতে হবে। তাহলে এখানে কী বলছে, হাউ হ্যাপি আই অ্যাম, কত সুখী আমি, তাহলে আমি এটাকে যদি অ্যাসার্টিভ নিয়ে যাই তাহলে কী করতে পারি বাংলাতে বললে, কত সুখী আমি মানে কি আমি খুব সুখী, কত সুখী মানে কি সে বেশি সুখী বলেই সেই কথাটা বলেছে, তাহলে লিখতে পারি যে আমি হই খুব খুশি, তো আমরা সেটাই লিখবো, প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং আদার্স। তাহলে এখানে সাবজেক্টকে আই, তাহলে আই বসিয়ে দিলাম, ভার্বকে অ্যাম, তাহলে অ্যাম বসিয়ে দিলাম। এবার আমরা দেখবো কি না হ্যাপি আছে আর তার সামনে হাউ আছে, হাউটা যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করবো, তখন আমাকে হাউটাকে ভেরি বা গ্রেটে পরিবর্তন করতে হবে, যেহেতু তারপরে হ্যাপিটা আছে, হ্যাপিটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা হাউটাকে ভেরিতে পরিবর্তন করব। আর যদি এখানে হ্যাপির জায়গায় যদি কোনো কিছু নাউন থাকতো তখন সেটা গ্রেটে পরিবর্তন করতাম হাউটাকে। তাহলে আমরা সাবজেক্ট আই বসিয়ে দিলাম, এমটা ভার্ব বসিয়ে দিলাম, হাউটা হ্যাপি, হাউ হ্যাপি আছে তাহলে হ্যাপি লিখে দিলাম, হ্যাপি যেহেতু অ্যাডজেক্টিভ তাহলে হাউটাকে আমরা কিসে পরিবর্তন করব, ভেরিতে, তাহলে ভেরি লিখে দিলাম, যেমন হাউ হ্যাপি ছিল এখানে ভেরি হ্যাপি হয়ে গেল। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন চেঞ্জ করতে হবে তখন সাবজেক্ট ভার্ব এবং হাউটাকে ভেরি বা গ্রেটে পরিবর্তন করতে হবে। কখন করব, যখন দেখব যে তারপরে হাউয়ের পরে বা হোয়াটের পরে
অ্যাডজেক্টিভ হয় তখন আমরা ভেরি করব, আর হাউ বা হোয়াটের পরে যদি নাউন থাকে তখন সেখানে আমরা গ্রেট করব। তাহলে এখানে কী লিখবো, আই অ্যাম, হাউটা হয়ে গেলো ভেরি, আর হ্যাপিটা হ্যাপি রয়ে গেলো। তাহলে আই অ্যাম ভেরি হ্যাপি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেলো, আমি খুবই খুশি, মানেও অর্থ একই রয়ে গেল। এবার দেখো কি বলেছে, বলছে ফ্লাওয়ার্স আর চিপার, ফুলগুলি হয় সস্তা, চিপার মানে সস্তা, অ্যাট গড়িয়াহাট মার্কেট, গড়িয়াহাটের বাজারে ফুল হয় খুব সস্তা। চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ মানে কোশ্চেন বাক্যে পরিবর্তন করতে হবে। এটা আছে কিসে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তার মানে এটা হচ্ছে বিবৃতিমূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্সে। একে কোশ্চেন করলে কী করতে হবে আমাদেরকে, কোশ্চেন করলে আমাদের সবসময় এই বাক্যের অবজুগুলারি বা অক্সিলারি বা বি ভার্ব যেটা সেটাকে সামনে নিয়ে আসতে হয়। বি ভার্ব কোনটা, আর, সেটাকে সামনে নিয়ে আসতে হবে, একদম প্রথমে বসাতে হবে। এর হচ্ছে ফুলগুলো হয় সস্তা গড়িয়াহাট মার্কেটে, তাহলে আমি কোশ্চেন যদি করি তখন কি আসবে বাংলাতে করলে, যে ফুলগুলো কি গড়িয়াহাট মার্কেটে সস্তা নয়, তখন উত্তর আসবে হ্যাঁ সস্তা। তাহলে আমরা সেটাই করবো যে আর নট, প্রথমে ভার্বটা বসিয়ে দিলাম, তারপরে নট, এবার সাবজেক্ট যেমন আছে ফ্লাওয়ার্স, চিপার যেমন আছে বসিয়ে দিলাম, অ্যাট গড়িয়াহাট মার্কেট বসিয়ে দিলাম। তাহলে কী লিখবো, আর নট ফ্লাওয়ার্স চিপার অ্যাট গড়িয়াহাট মার্কেট। তাহলে সাবজেক্ট যখনই কোনো বিবৃতিমূলক বাক্যকে কোশ্চেন করতে হবে প্রথমে অক্সিলারি ভার্বটা বসিয়ে দিব। নেগেটিভ হলে যদি সেটা ফ্লাওয়ার্সটা নাউন হয় তো নাউনের আগে নট বসাবো, যদি প্রনাউন হতো তাহলে তারপরে নট বসানো, যেহেতু ফ্লাওয়ার্সটা নাউন তাই তার আগে নট বসালাম। তাহলে কী লিখবো এটাতে, আর নট ফ্লাওয়ার্স চিপার অ্যাট গড়িয়াহাট মার্কেট দিয়ে কোশ্চেন মার্ক। তাহলে এখানে 4টা তোমাদের গ্রামার ছিল, সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এগুলো করে নাও। এবার দেখো অ্যাক্টিভিটি 3তে কী বলেছে। অ্যাক্টিভিটি 3 তো কী বলেছে, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য বেঙ্গল আন্ডার-17 ফুটবল টিম, তোমাকে বেছে নেওয়া হয়েছে বেঙ্গল মানে বাংলার আন্ডার-17 ফুটবল টিম, 17 বছরের নিচে যাদের বয়স সেই আন্ডার-17 ফুটবল টিমের জন্য তোমাকে বাছা হয়েছে। রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, মেয়েদের স্কুল হলে হেডমিস্ট্রেস, ছেলেদের স্কুল বা মেয়েদের স্কুল হলে তখন হেডমাস্টার, যেমন হেডমিস্ট্রেস থাকলে হেডমিস্ট্রেস। তো হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে চিঠি লিখতে হবে অফ স্কুল, তোমার স্কুলের, সিকিং পারমিশন, তার কাছে পারমিশন মানে অনুমতি চাওয়ার জন্য, ফ্রম হার বা হিম, তার কাছ থেকে, সো দ্যাট যাতে করে ইউ ক্যান অ্যাটেন্ড দ্য ট্রায়াল ক্যাম্প, তা তুমি ট্রায়াল ক্যাম্পে উপস্থিত হতে পারো বা যোগ দিতে পারো। তোমাকে সিলেক্ট করা হয়েছে, কিন্তু তুমি সিলেক্ট করা মানে যে তুমি খেলতে পারবে তার কোনো কথা নেই। সিলেক্ট করার পর তোমার ট্রায়াল দিতে হবে, ট্রায়ালে যদি তুমি পছন্দ মানে তোমাকে যদি নির্বাচিত করা হয় তবেই তুমি খেলতে পারবে। তো সেই ট্রায়াল ক্যাম্পের একটা ট্রায়াল ক্যাম্প 5 থেকে 6 দিন বা 7 দিন হয়। সেই ট্রায়াল ক্যাম্পে তুমি যাবে, তখন তোমার স্কুল রয়েছে, তাহলে তোমাকে স্কুল তো বাদ দিয়ে যেতে হবে, তার মানে স্কুল তো কামাই করতে হলে বা স্কুল থেকে ছুটি নিতে হলে তোমাকে হেডমাস্টার মশাইয়ের পারমিশন নিতে হবে, তার জন্য একটা চিঠি লিখতে হবে হেডমাস্টার মশাইকে যে আমি বেঙ্গল আন্ডার-17 ফুটবল টিমে চান্স পেয়েছি এবং তার ট্রায়াল ক্যাম্পে অ্যাটেন্ড করব, তার জন্য তো আপনার কাছে কী করছি না ছুটি চাইছি। তো এই চিঠিটা আমরা লিখবো, দেখো কেমন করে লেখা রয়েছে। তাহলে প্রথমে যদি এটা যেহেতু হেডমাস্টারকে লেখা তাহলে অফিসিয়াল চিঠি, তাহলে আমাদের লিখতে হবে প্রথমে কি, টু দ্য হেডমাস্টার, আমার যে স্কুল সেই স্কুলের নাম লিখেছি বর্নান হাই স্কুল এইচএস, এবার তার ঠিকানা দিতে হবে বর্নান কোলাঘাট পূর্ব মেদিনীপুর। তোমাদের যে স্কুল, তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম এখানে লিখবে, বর্নান হাই স্কুল এইচএসের জায়গায় তোমরা লিখবে তোমাদের যে স্কুল সেই স্কুলের নাম লিখবে। বর্নান কোলাঘাট পূর্ব মেদিনীপুর যেটা লিখেছি সেটা তোমাদের স্কুলের যে ঠিকানাটা সেই স্কুলের গ্রাম বা টাউন হলে সেই টাউনের নাম, সেখানকার থানার নাম এবং সেখানকার জেলার নামটা কি সেটা তোমরা এখানে লিখবে। যেটা আমি লিখেছি সেটা তোমরা লিখতে নাও পারো, তোমাদের যেটা সেটা তোমরা লিখবে। লেখার পর কী হবে, সাবজেক্টটা একই লিখবে, কী লিখবে, সিকিং পারমিশন অনুমতি চাইছি, টু অ্যাটেন্ড যোগ দিতে, দ্য বেঙ্গল আন্ডার-17 ফুটবল টিম ট্রায়াল ক্যাম্প, বেঙ্গল আন্ডার-17 ফুটবল টিমের ট্রায়াল ক্যাম্পে যোগ দেওয়ার জন্য অনুমতি চাই। সাবজেক্ট লিখলে তারপরে কি লিখবে, এবার লিখবে এখানে রেসপেক্টেড স্যার, শ্রদ্ধেয় স্যার বা মহাশয়, দিয়ে কমা দিবে একটা, কমা দেওয়ার পর লেখা শুরু করবে, মোস্ট রেসপেক্টফুলি, খুব শ্রদ্ধার সঙ্গে, আই বেগ টু স্টেট দ্যাট, আমি এটা জানাচ্ছি যে, আমি, কমা দেওয়ার পর লিখবে আর্য রানা, আমার নামটা লিখেছি, তোমাদের যেটা নাম, তোমাদের যে যা নিজের নাম এবং পদবি সেটা তোমরা এখানে লিখবে। কমা দেওয়ার পর লিখবে স্টুডেন্ট অফ ক্লাস 9, যেহেতু তোমাদের 9-এর, তাহলে তোমরা 9-এই পড়ো, স্টুডেন্ট অফ ক্লাস 9, সেকশনটা তোমাদের যেটা সেকশন হবে সেটা সেকশনটা লিখবে, আমি যেটা এ লিখেছি তোমরা যেটা হবে সেটা লিখবে। তা লিখবে স্টুডেন্ট অফ ক্লাস 9 সেকশন এ অফ ইয়োর স্কুল, কমা দেবে, দেওয়ার পর লিখবে ওয়ান্ট ইউর পারমিশন, আপনার পারমিশন চাইছি,
টু অ্যাটেন্ড দ্য বেঙ্গল আন্ডার 17 ফুটবল টিম ট্রায়াল ক্যাম্প। বেঙ্গল আন্ডার 17 ফুটবল টিমের ট্রায়াল ক্যাম্পে যোগ দেওয়ার জন্য। তাহলে কী মনে বুঝতে পারলে জিনিসটা? মোস্ট রেসপেক্টফুলি লিখলে আই বেগ টু স্টেট দ্যাট, আই লেখার পর কমা দিয়ে নিজের নাম লিখবে, পদবি লিখবে নিজের, কমা দিয়ে স্টুডেন্ট অফ ক্লাস 9, সেকশনটা যে যার নিজের লিখবে, অফ ইয়ার স্কুল ওয়ান্ট ইউর পারমিশন টু অ্যাটেন্ড দ্য বেঙ্গল আন্ডার 17 ফুটবল টিম ট্রায়াল ক্যাম্প। কখন নেবে না? ডিউরিং স্কুল আওয়ার্সের সময়। তাহলে পুরো মানেটা কী হলো? শ্রদ্ধার সঙ্গে আমি আপনাকে জানাচ্ছি যে আমি আর্যরানা 9 ক্লাসে 9ম শ্রেণীর সেকশন এর একজন ছাত্র আপনার স্কুলের। আমি বেঙ্গল আন্ডার 17 ফুটবল টিমের ট্রায়াল ক্যাম্পে যোগ দেওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাইছি, যেটা পড়েছে স্কুল আওয়ারের সময় বা স্কুলের সময়। তারপরে কী লিখবে? আই হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য বেঙ্গল আন্ডার 17 ফুটবল টিম। আমাকে বেছে নেওয়া হয়েছে বেঙ্গল আন্ডার 17 ফুটবল টিমের জন্য। সো আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ট্রায়াল ক্যাম্প ইন কলকাতা ফর 6 days। তাই আমাকে কলকাতাতে, যেহেতু বেঙ্গলের ফুটবল টিম মানে কলকাতাতেই খেলাটা ট্রায়ালটা হবে, তো লিখব কি আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ট্রায়াল ক্যাম্পে আমাকে যোগ দিতে হবে ইন কলকাতাতে ফর 6 days, 6 দিনের জন্য। ইট ইজ এ গ্রেট অপরচুনিটি ফর মি। এটা আমার জন্য খুবই অপরচুনিটি মানে সুযোগ। বাট দ্য শিডিউল অফ দ্য ট্রায়াল ক্যাম্প, কিন্তু ট্রায়াল ক্যাম্পের শিডিউল বা যে দিনগুলি ইজ ম্যাচড হয়ে গেছে, মানে মিলিয়ে গিয়েছে কার সঙ্গে? উইথ স্কুল আওয়ার্স, স্কুলের সময়ের সঙ্গে। মানে যে দিনগুলো পড়েছে ছিল স্কুলের, ঠিক সেই দিনগুলো স্কুলও রয়েছে। তাহলে স্কুল যেতে পারবে না, তার জন্য তাহলে কী করতে হবে? সো আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি গিভ মি দ্য পারমিশন। তাই আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে আমাকে অনুমতি দিন টু অ্যাটেন্ড দ্য বেঙ্গল আন্ডার 17 ফুটবল টিম ট্রায়াল ক্যাম্প ফর দোজ ডেজ। ওই দিনগুলোর জন্য বেঙ্গল আন্ডার 17 ফুটবল টিমের ট্রায়াল ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ওই দিনগুলি আমাকে কী করুন না, অনুমতি দিন যোগ দিতে ওখানে। তো এবার অনুমতি রিকোয়েস্ট করে দিলে এবার তুমি কী লিখবে? যদি তার লিখতে হবে কি না, একটা পরের প্যারা করে লিখবে আই শ্যাল বি হাইলি অবলাইজ টু ইউ। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট মাই রিকোয়েস্ট, যদি আপনি আমার অনুরোধটা গ্রহণ করেন। লেখার পর থ্যাঙ্কিং ইউ দিয়ে কমা দেবে। থ্যাঙ্কিং ইউ মানে ধন্যবাদের সঙ্গে কমা দেওয়ার পর কী করবে? একদম ডান দিকের কোণের নিচে লিখবে ইয়োর্স ফেথফুলি, কমা অবশ্যই দেবে। রেসপেক্টেড স্যারের পর যেমন কমা দিয়েছ, ইয়োর্স ফেথফুলির পরেও কমা দেবে। লেখার পর নিজের নাম এবং ঠিকানা, নাম এবং পদবি পুরো লিখবে। লিখে নিজের ক্লাস 9 লিখবে, সেকশনটা যেটা নিজের লিখবে, রোল নাম্বার তোমার যেটা সেটা লিখবে। তাহলে ইয়োর্স ফেথফুলি কমা নিজের পুরো নাম, পদবি সহ তোমার ক্লাস, সেকশন এবং রোল নাম্বার লিখবে। এবং ঠিক বাম দিকের একদম কোণে ঠিক ওই সোজাসুজি করে তোমরা লিখবে যেমন লেখা রয়েছে। ডেট আমি আজকের লিখেছি, তো আজকের ডেট দিয়েছি, তোমরা যেদিন ডেট লিখবে সেদিনের ডেটটা দেবে। প্লেস তোমরা যেই জায়গা থেকে লিখছো সেই জায়গাটা এবং তার জেলার নাম এবং পিন নাম্বারটা তোমরা দেবে। এটা তুলে তোমাদের আজকের 9 বা 9ম শ্রেণীর ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর মাসের পুরো সম্পূর্ণ রাইটিং সহ অ্যান্সার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তার অল নোটিফিকেশানটাই ক্লিক করবে, যাতে আমার এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। এবং পরবর্তীকালে মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তর, ইংরেজি প্রশ্নের উত্তর প্রথমেই পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পুজোর ছুটিটা কাটাও এবং সুস্থ ও সাবধানে থাকো।